হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য এজেড ফিজিক্স বেস চ্যানেল। আমরা আজকের ক্লাসটা কত নাম্বার ক্লাস হতে চলেছে? আজকের ক্লাসটা 2 নম্বর ক্লাস অফ মোশন ইন এ স্ট্রেট লাইন। আমরা কিন্তু ইন্ট্রোডাক্টরি পার্টটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমরা যে পার্টটা করতে চলেছি এটা বেসিক্যালি সিলেবাসের মধ্যেই পড়ে। তো মোশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আই থিঙ্ক আমরা পড়ে নিয়েছি। সো টুডে উই উইল ডু দ্য ক্লাস। যে ক্লাসটা করব এটা হচ্ছে ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, ওই টার্মগুলোর ডিসকাশন অ্যান্ড কী করে এই টার্মগুলো নিউমেরিক্যাল করতে ইউজ হয়। তো আমরা এগুলো দেখছি। ফার্স্ট অফ অল লেটস স্টক উইথ দ্য টার্মস ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। দেখো, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্স অ্যান্ড ক্লাস 9-এর জিনিস এগুলো, একদম আমি এত বেশি করে বলার দরকার পড়বে না, জাস্ট আমি ইন্ট্রোডাকশনের মতোই বলে ছেড়ে দেবো। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, বেসিক্যালি হোয়াট ইজ ডিস্টেন্স? ডিস্টেন্স হচ্ছে যে কোনো দুটা পয়েন্টের মধ্যে যে পাথ, যে কোনো দুটা পয়েন্টের মধ্যে যে কোনোভাবে তুমি যেতে পারো। তুমি বাড়ি থেকে বের হয়ে তো স্কুলে যাবে, তো স্কুলে যাওয়ার যে রাস্তা শুধু তো একটা থাকে না, দেয়ার আর মেনি পাথ উই ক্যান চোজ টু রিচ ইন দ্য স্কুল। তাহলে এই যে বিভিন্নভাবে বিভিন্ন পথে যাচ্ছে, প্রত্যেকটা পাথ হচ্ছে কি এক একটা ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি তোমার বাড়িতে একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমার স্কুল, আঁকা বাঁকা না, ডিরেক্ট যখন আমরা মুভ করি, ওই যে পাথটা, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এনি টু পয়েন্ট, ইট ইজ কল্ড ডিসপ্লেসমেন্ট। তো আমরা একটা এক্সাম্পলের মধ্যে ফিগারের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তো এই যে দেখতে পাচ্ছ দুটা পয়েন্ট, উই আর কনসিডারিং হেয়ার 2 পয়েন্ট অ্যান্ড এ থেকে বিতে দেখো এরকমভাবে না, তো এটা এরকম হতে পারে, হোয়াট এভার দ্য পাথ ইউ ক্যান কনসিডার। তো কিন্তু আমি শুধুমাত্র যে শর্টেস্ট পাথ, কিন্তু এটাই হবে না, দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দিস 2 পয়েন্ট, দিস ইজ দ্য শর্টেস্ট পাথ, শর্টেস্ট পাথ, শর্টেস্ট পাথ, এটা হবে শর্টেস্ট পাথ। আর অন্য যে পাথগুলি আমরা দেখছি, যে কোনো পাথ, ইট ইজ দ্য লেংথ অফ দ্য পাথ, দ্য লেংথ অফ দ্য পাথ। তো এই যে লেংথ অফ দ্য পাথ, এটাই অ্যাকচুয়ালি এখানে ডিস্টেন্স। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট বুঝে গেলাম। তো এখান থেকে তোমাদের যে জিনিসটা ফেস করতে লাগবে, কোয়েশ্চেন আসে বিভিন্ন ধরনের। একটা বডি যদি সার্কুলার পাথে ঘুরে তাহলে কি হবে, বা ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট কী হবে, যদি নর্থ টু সাউথ, সাউথ টু নর্থ যায় তাহলে কি হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। তো বিফোর গোয়িং টু দ্যাট আমি একটা জিনিস বলে রাখি যে দেখো, ছবি থেকে ফ্রম ফিগার আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিসপ্লেসমেন্টটা, এটা সবচেয়ে শর্টেস্ট পাথ। তাহলে ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দেন বা লেস অর ইকুয়াল টু হতে পারে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা সবসময় কী হবে, বড় হবে। বা কোনো কেসে একমাত্র শর্টেস্ট যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড যায়, তাহলে এক্ষেত্রে অনলি ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটা সমান হতে পারে। তাহলে এক্ষেত্রে তুমি দেখো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের যে এই যে ইকুয়েশনটা, এটা কি, ডিসপ্লেসমেন্ট ইজ অলওয়েজ লেস দ্যান ডিস্টেন্স। তাহলে অনেক সময় স্কুল এক্সামে আসে যে ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই ডিস্টেন্স, এই যে রেশিওটা, রেশিওটা কী হবে, হতে পারে ইকুয়াল, বলতে ইকুয়াল টু 1 হতে পারে কোনো কেসে, বা লেস দেন 1 হতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড, মনে রাখার জন্য এটা খুবই একটা ভাইটাল ওয়ান, মনে রাখতে হবে, বিভিন্ন এক্সামে আসে। তো নাও উই উইল মুভ টু দ্য নেক্সট নিউমেরিক্যাল পার্ট, কী করে এই জিনিসগুলো ইউজ হবে নিউমেরিক্যাল করার সময়। সো লেটস সি। এইটাই তো ভিডিও আসবে, তুমি ভিডিওতে দেখো, দিস ইজ দ্য লিটল কিউট বয়, ও ক্লাস করতে চাইছে, বলে দাও হ্যালো 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 হ্যালো। ক্লাস করবে তুমি? ইয়েস। দেখো, ও ক্লাস করতে চাইছে আর তোমরা পড়াশোনা করো না, বুঝলে? হে ইজ সো ওয়ান্ডারফুল কিডস। এখন দেখো, আমি তো ক্লাস করছি না, এটা ক্লাস করছি তো না। দেখো স্টুডেন্টস, দেখো তোমরা এগুলো আই থিঙ্ক
করতে পারবে, বোঝাটা ইম্পর্টেন্ট। ক্লাস 9-এ ছিল এগুলো। সো নাও যেই প্রবলেমগুলো আমাদের ফেস করতে লাগবে, যে টাইপের প্রবলেমগুলো, এগুলো ক্লাস 9-এও ছিল। ধরো এরকম দিয়েছে, অ্যান অবজেক্ট ইজ মুভিং in a circular path, is moving in a circular path of radius smaller, radius 5 centimeter বা 5 মিটার দিতে পারো, 2 মিটার দিয়ে দাও সাপোজিংলি 2 মিটার। for one complete revolution লেখো, for one complete revolution of this object, for complete one revolution how much displacement and distance covered by this object, তো নিউমেরিক্যালটা করলে কি হয়, থিওরিটা তোমার ক্লিয়ার হয়ে যায় আর কি, বোঝাটা। এটা লাগবে না, এটা পড়ে যাবে কিন্তু, এটা দিস ইজ নট দ্য সো স্ট্রং, ছেড়ে দাও এটা, বসে থাকো। সো নাও আমরা যে পার্টটা করছি, ইউসি এখানে কি বলেছে, একটা সার্কুলার পাতে অবজেক্ট ঘুরছে। তাহলে এটা একটা সার্কেল না, তাহলে এখান থেকে যদি শুরু করি আমরা, ধরো এই পয়েন্ট থেকে একটা অবজেক্ট ঘুরছে, তাহলে একবার ঘোরার পরে আবার এইখানে চলে আসলো। তো চলে আসার পর এখানে তো জিজ্ঞেস করেছে হোয়াট উড বি দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট হেয়ার। তো আমাকে বলো, রেডিয়াসটা তো দিয়েছিল 2 মিটার। তো এখন বলো, এখানে যদি ঘুরে আসে একবার কমপ্লিট রিভলিউশনে, তো ডিসপ্লেসমেন্ট কত হবে? দেখো, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট দুটোই সেম না, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট আর সেম। তাহলে এখানে কী হবে, তো হবে না। তো ডিসপ্লেসমেন্ট কত হবে? ডিসপ্লেসমেন্ট 0। তো লেখা রাখো, দ্য ডিসপ্লেসমেন্ট ইজ হেয়ার, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কী হবে, যেহেতু 0, বাট ডিস্টেন্স যদি বলো, ডিস্টেন্সের জন্য কী হবে, ডিস্টেন্স উড বি 2 পাই আর, কারণ এটা সার্কামফারেন্সের সমান হবে না, সার্কামফারেন্স হবে। তো 2 পাই আর যদি হয় তাহলে কি হয়, দেখো 2 পাই আর মানে 2, তাহলে এখানে কত হবে, 4 পাই। এটা হচ্ছে অ্যান্সার, তাহলে এত ইউনিট হবে। তো এভাবে বের করে নেবে, এমসিকিউতে রেজাল্ট থাকবে 0, 4 পাই, হোয়াট এভার আদার্স আরও থাকবে। নাও আরেকটা প্রবলেম দেখো, এক্সাম্পল যদি আমরা নিই, বলে দেই অ্যান অবজেক্ট ইজ, আমি ফিগার দিয়েই বলি, ধরো এরকম ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে কি ওয়েস্ট ইস্ট নর্থ সাউথ, ঠিক না? বল লিখলাম না তো, নর্থ সাউথ। তাহলে এই ক্ষেত্রে ইস্টের যদি কোনো একটা অবজেক্ট অরিজিন থেকে শুরু করে ইস্টের দিকে যাচ্ছিল কত মিটার, 5 মিটার ধরো অরিজিন থেকে গেল, এদিকে কত, সরি এমনি তো মিলতে মানে প্রবলেমটা ঠিক হবে আর কি। 3 মিটার গেছে এদিকে ইস্টের দিকে, তারপরে নর্থের দিকে গেছে 4 মিটার। তো আলটিমেটলি কতটুকু গেছে দেখা গেল, তোমাকে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ইজ হেয়ার। তাহলে যদি তুমি বলো মানে বের করতে চাও আর কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, এখানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট কত হয় দেখো, ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ডিস্টেন্সটা আগে হিসাব করে দাও। তাহলে এখান থেকে শুরু করেছো, তাহলে ও এ প্লাস কত হবে, এ বি হবে না? তো ও এর ভ্যালু কত 3, এ বি ভ্যালু কত 4, তাহলে ডিস্টেন্স হচ্ছে 7 ইউনিট যা থাকবে আর কি। এখানে ইউনিট বলতে এখানে মিটারে দেওয়া আছে, তাহলে মিটারে লিখে দাও মিটার। তো ডিসপ্লেসমেন্ট কত হবে, ডিসপ্লেসমেন্ট তো শর্টেস্ট পাথ, তো ডিসপ্লেসমেন্টটা দেখো কত হয়, এটা হচ্ছে ওবি উড বি হোয়াট, স্কোয়ার রুট অফ হোয়াট, 3 স্কোয়ার প্লাস
4 স্কোয়ার কী কেউ বলতে পারো? এগুলো সহজ, হ্যাঁ এগুলো তো সহজই। 9 + 16 এগুলো ক্লাস 9এই করা হয়, বাট এখানে আবার করতে লাগছে আর কি, আছে বলে 25, মানে অ্যান্সারটা কত হবে? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, কারণ এগুলো যদি না করো তোমার বেসিকগুলো ক্লিয়ার হচ্ছে না, আর বেসিক ক্লিয়ার না হলে তো টাফ প্রবলেম করতে পারবে না। 5 মিটার তো এরকম আসে, কিন্তু এখনও নিট লেভেলে আসে, যেই তো আসবে না আলাদা কথা, বাট নিট লেভেলে এখনও এই টাইপের প্রবলেমগুলো আসে। নাও এখন একটু অন্যরকম প্রবলেম চুজ করি, এটারই এই পার্টেরই দেখো, মুছে দিই। সেকেন্ড ক্লাস ভালো করে করো, যারা প্রথম ক্লাসটা দেখোনি তাদের রিকোয়েস্ট করি যাও প্রথম ক্লাসটা দেখে তারপরে এখানে আসো, দেন তোমরা কানেক্ট করতে পারবে ভালো করে। নাও দেখো একটা স্ট্যান্ডার্ড প্রবলেম, এই প্রবলেমটা করার পিছনে কারণ হচ্ছে এই প্রবলেমটা একটা ফর্মুলা টাইপ, বুঝলে? এটা একটা ফর্মুলা টাইপের মতন প্রবলেম। লেখো, এ পার্টিকেল মুভস ফ্রম পজিশন এ পার্টিকেল মুভস ফ্রম পজিশন এ টু পজিশন বি, in a path as shown in figure, if the position vectors r1 and r2, if the position vector r1 and r2 making an angle theta between them are given, comma, find the magnitude of displacement, find the magnitude of displacement, কোয়েশ্চেনটা ভালো করে পড়ো। এ পার্টিকেল মুভস ফ্রম পজিশন এ টু পজিশন বি ইন এ পাথ অ্যাজ শোন ইন ফিগার। তাহলে ফিগারটা ড্র করে দাও, এই সাইডে রাখো ফিগার, এরকম আর কি, একটা অরিজিন ও, এখানে এ, এখানে পজিশনটা হচ্ছে বি, এটা হচ্ছে পজিশন এ। এবার এ টু বি কানেক্ট করো, অবজেক্ট তো আছে, ধরো অবজেক্টকে এইভাবে দিয়ে দাও, সিম্বল একটা কানেক্ট করো। তো এ বি আছে, ও আছে এখানে, তো এটা কত? এটা থিটা। এটা কত ভেক্টর? r2 ভেক্টর। এটা কত ভেক্টর? r1 ভেক্টর। ওরা দিয়েছে কোয়েশ্চেনে, ভালো করে পড়ে দেখো, কোয়েশ্চেনের মধ্যে গিভেন ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট। এখানে বলেছে ডিসপ্লেসমেন্টটা তাহলে কত? এ থেকে কোথায় আসলো? বিতে আসলো। অ্যাকচুয়ালি তো দেখি বোঝা যাচ্ছে না, এ বিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তো কি করে বের করবে? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন আমরা যে ভেক্টর চ্যাপ্টারটা এই কারণে আমরা প্রথমে করে নিয়েছিলাম, যারা আমরা ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারিনি তাদের জন্য প্রবলেম তো হবে। সো আই উইল রিকোয়েস্ট টু দ্যাম, তোমরা যাও ওইখানে গিয়ে আবার দেখো ভেক্টরটা, একটা ট্রায়াঙ্গেল ল ছিল, তো এই ট্রায়াঙ্গেল ল ইউজ করে আমরা এখানে বের করে নিতে পারবো, বুঝলে? তো দেখো ট্রায়াঙ্গেল লটা কি? এ বি ইজ এ ডিসপ্লেসমেন্ট না, তাহলে এক্ষেত্রে হেয়ার ডিসপ্লেসমেন্ট কত হবে বলো? ডিসপ্লেসমেন্ট উড বি এ বি, বাট যেহেতু এগুলো ম্যাগনিটিউড বের করতে হবে তুমি এরকম নিতে লাগবে,
তো এখানে দেখো এই যে এবি যে দেওয়া আছে এবিটা এখানে রেজাল্টেন্ট ভেক্টরটা কোনটা যদি দেখো দেখো উ এ আর বি মানে উ এ এ বি হচ্ছে ইন্ডিভিজুয়াল দুটো ভেক্টর আর এই যে আরটা হচ্ছে এখানে রেজাল্টেন্ট। তো এই ক্ষেত্রে তুমি এ বিটা লিখতে গেলে তুমি সাইডে লিখতে ফ্রম ট্রায়াঙ্গেল ল আমরা কি শিখেছি এটা আগে বের করে দাও ফ্রম ট্রায়াঙ্গেল ল থেকে কি শিখলাম যে এই যে আর টুটা এখানে ম্যাগনিটিউড হচ্ছে তাহলে আর টু ভেক্টর উড বি কত আর ওয়ান প্লাস এ বি ভেক্টর রাইট। তাহলে এখানে আমার চাই কি আমার তো চাই এ বি না এ বি ভেক্টর কত হবে আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর তো এখন ওইখানে আমরা পড়েছি আর কি তো এ বির ভ্যালুটা কত হবে আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর এদিকে মড নিতে লাগবে। তো আমাদের যে ফর্মুলা এটা এরকম মাইনাস নিলে মাইনাস থাকলে ফর্মুলাতে কি হয় যখন আমরা ম্যাগনিটিউড বের করি তখন কি হয় তখন স্কোয়ার রুট অফ আর স্কোয়ার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস দিতে হবে যেহেতু এটা মাইনাস রেজাল্টেন্টে মাইনাস হিসেবে আছে। তো করো স্কোয়ার রুট অফ আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস দিয়ে লিখতে লাগবে আর ওয়ান আর টু কস থিটা। So this is the result to R1 cos theta ঠিক আছে। তো এবার যদি দেখো এটা করার আমি যে বলেছিলাম এটা একটা ফর্মুলার মতন বিকজ এখন এরকম হতে পারে না দুটা ভেক্টর পারপেন্ডিকুলারলি না যদি ইফ থিটা ইজ পারপেন্ডিকুলার এরকম থাকবে দেখবে ইফ থিটা ইজ পারপেন্ডিকুলার দেন ডেফিনেটলি না 90 তাহলে কত হবে এই ডিসপ্লেসমেন্টটা তখন মড এ বি ইকুয়াল টু স্কোয়ার রুট অফ আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার। তো এখন আর ওয়ান আর টু হোয়াট এভার হতে পারে যা যে কোনো নাম্বার হতে পারে যে কোনো নাম্বার আর ওয়ান আর টু হতে পারে তাহলে তুমি ওই নাম্বার বসালে রেজাল্টটা বের করে নিতে পারো বুঝলি। পড়াশোনাটা কঠিন না আসলেই কঠিন আর এই মুভ অন এনার্জি নিয়ে আসো। দেখো আমার কি হচ্ছে আমি আমার ইচ্ছে নাই তবু কমিটমেন্টের জন্য করতে হচ্ছে মাঝে মাঝে এরকম হয় না একবার কমিটমেন্ট করে দিলে যদি এটা না করলে তখন বহুত প্রবলেম হয় যে নিজের কাছে ছোটো নিজে কি মনে হয় আর কি। সো তোমাদের সঙ্গে আমার একটা কমিটমেন্ট আছে সো দ্যাট ইজ হোয়াই লিটারালি আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ এনার্জি টু ডু দিস ক্লাস কিন্তু তবু করতে হচ্ছে আমার এনার্জি বড় কথা না তোমাদের ক্লাস করাটা বড় কথা। তো দ্যাট ইজ হোয়াই আই জাম্প ইনটু দিস ক্লাস টুডে। সো যেহেতু করছি তাহলে ভালো করেই করো। নাও এখন আসো ভ্যালোসিটি এর আগে কিছু একটা ইম্পর্টেন্ট নোট দিয়ে লেখা রাখো কতগুলো জিনিস আছে তোমাদের লাগবে এগুলো ইনফরমেশনগুলো ইউজ করতে লাগবে নোট দিয়ে লেখা রাখো অ্যাবাউট দ্য ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এগুলো জানলে তবেই তুমি নিউমেরিক্যাল করতে পারবে আদারওয়াইজ করতে পারবে না। দেখো ইম্পর্টেন্ট নোটস লেখা রাখো ইম্পর্ট্যান্ট নোটস এটা লাগবেই এগুলো জানলে তুমি করতে পারবে অনেক কিছু। ডিস্টেন্স ডেফিনেটলি স্কেলার কোয়ান্টিটি সবাই জানো ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি লিখতে লাগে না বলতে গেলে তবু লেখা রাখো ডিস্টেন্স স্কেলার কোয়ান্টিটি হোয়ার অ্যাজ vector but displacement is a vector quantity displacement is a vector quantity vector quantity দেখা যায়। নাম্বার 2 লেখো distance between given set of initial and final position distance between a given set of initial and final position and final position এগুলো অনেক সময়
এমসিকিউ দিয়ে দেবে এই ইনফরমেশনগুলো ইউজ করে। ফাইনাল পজিশনস ক্যান হ্যাভ ইনফাইনাইট ভ্যালুস, ক্যান হ্যাভ ইনফাইনাইট ভ্যালুস। দেখো তো কী বলেছে, ইনফাইনাইট ভ্যালুস, বাট ডিসপ্লেসমেন্ট ইজ ইউনিক, বাট ডিসপ্লেসমেন্ট ইজ ইউনিক। দেখো কী বলেছে এই ইনফরমেশনটা, ডিস্টেন্স বিটুইন এ গিভেন সেট অফ ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পজিশনস ক্যান হ্যাভ ফাইনাইট ভ্যালুস, ইনফাইনাইট ভ্যালুস, বাট ডিসপ্লেসমেন্ট ইজ ইউনিক। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ইনফাইনাইট ভ্যালুস আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউনিক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে দুটো পয়েন্টের মধ্যে কানেকশন না, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন। তো ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের মধ্যে তুমি যে কোনোভাবে ঘুরে আসতে পারো, তাহলে ভ্যালুটা ইনফাইনাইট হতে পারে। কিন্তু যদি ডিসপ্লেসমেন্ট কথাটা ইউজ করি আমরা, এটা কি সবসময় ফাইনাইটই হবে। বোঝাতে পারছি কি না? দেখো এই যে দুইটা পয়েন্ট নিলাম, এই দুইটা পয়েন্টের মধ্যে তুমি দুনিয়া ঘুরে টুরে আসতে পারো না তুমি, এরকম আসতে পারো। তো এটাও তো একটা ডিস্টেন্সই না। আর কিন্তু যদি আমরা বলি ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্টটা শর্টেস্ট হচ্ছে না, তো এটা একটা ইউনিক হবে না ভ্যালুটা। দ্যাট ভ্যালু মাস্ট বি ইউনিক বাট ইট ইজ ইনফাইনাইট, এরকম হতে পারে। বাট এখানে তো বোর্ডে তো ফাইনাইটই লাগছে, বাট অ্যাকচুয়ালি এরকম হতে পারে। নাও নাম্বার 3 লেখো, ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ডিসপ্লেসমেন্ট ক্যান বি নেগেটিভ, জিরো অর পজিটিভ। ডিসপ্লেসমেন্ট দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট, অনেক সময় এমসিকিউ দেবে কিন্তু। ডিসপ্লেসমেন্ট দিয়ে অপশনগুলি দেবে, ক্যান বি জিরো, ক্যান বি নেগেটিভ, ক্যান বি পজিটিভ, অল অফ দিস। তাহলে কী হবে? রেজাল্ট হবে অল অফ দিস। ক্যান বি নেগেটিভ, কমা 0, কমা পজিটিভ, বাট ডিস্টেন্স ইজ নেভার নেগেটিভ। এই কথাটা ট্রু কি না বলো? ডিস্টেন্স নেভার নেগেটিভ। ইয়েস, ইট ইজ ট্রু। বিকজ এই ছবিটা দিয়ে তুমি বুঝতে পারো না, কারণ ডিসপ্লেসমেন্ট তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তো ভেক্টর কোয়ান্টিটি কী হয়? নেগেটিভ হতে পারে, কিন্তু তো একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি তো ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? মিনিমাম হলে 0 হতে পারে। ডিস্টেন্স যে কোনো দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স কথাটা ইউজ করো, তাহলে কিছু না কিছু একটা ভ্যালু থাকবে, কিন্তু ডিসপ্লেসমেন্ট 0 হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে। দিস ইজ দ্য থিং। নাও নেক্সট যে ইনফরমেশনটা আছে লেখো, দ্য ম্যাগনিটিউড অফ ডিসপ্লেসমেন্ট ক্যান নেভার বি গ্রেটার দেন দ্য ডিস্টেন্স। এটা আমি আগেই করে নিয়েছি, এটা লাগবে না। ইন ইউনিফর্ম মোশন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। ইন ইউনিফর্ম মোশন কাকে বলে? ইউনিফর্ম মোশন যদি একই টাইম ইন্টারভ্যালে একই ডিস্টেন্স কভার করে তাকে ইউনিফর্ম মোশন বলে। তাহলে ইন ইউনিফর্ম মোশন ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু ডিস্টেন্স। ইয়াস, অনেক সময় বলতে পারে ইন হুইচ কেস বা ইন হুইচ সিচুয়েশন ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স বোথ উইল বি ইকুয়াল। তাহলে কী লাগবে? অপশন কী থাকবে? ইন ইউনিফর্ম মোশন, নন ইউনিফর্ম মোশন, অ্যাক্সেলারেটেড মোশন, অনেক উল্টাপাল্টা অপশন থাকবে, বাট ইউ হ্যাভ টু চুজ দ্য ইউনিফর্ম মোশন। Displacement is equal to distance. Displacement is 0 if particle returns to initial position. এটা তো জানোই, ডিসপ্লেসমেন্ট কখন 0 হয়? যদি পার্টিকেলটা যেখান থেকে শুরু করেছে ওইখানে আবার ব্যাক করে। ডিসপ্লেসমেন্ট ইজ 0 when particle returns its initial point. Particle returns its initial point. দেখো এই জায়গাটা একটু বোরিং বলে মনে হতে পারে ক্লাসটা, কারণ এগুলি ইনফরমেশন না, তোমাকে এগুলো জানতেই লাগবে। তো জানতে লাগবে মানে কি, তুমি লেখা রাখতে লাগবে না? রিটার্নস ইটস ইনিশিয়াল পয়েন্ট। কিছু কিছু সময় বোরিং হয়, এটাও নিজেকে চেক করা দরকার, বোরিংয়ের সময় নিজেকে কতটুকু ধরে রাখতে পারো। এটাও ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন। ডিস্টেন্স ডাজন্ট ডিক্রিজ উইথ টাইম,
অ্যান্ড নেভার বি জিরো, ডিস্টেন্স ডিক্রিজ হয় না কখনো, টাইমের সঙ্গে সঙ্গে টাইম বাড়লে ডিস্টেন্স বাড়বে। ডিস্টেন্স নেভার বি, এমনি লেখো, ডিস্টেন্স ডাজেন্ট ডিক্রিজ উইথ টাইম, ডিক্রিজ উইথ টাইম, time and never be zero for a, never be zero for a moving body, ঠিক কিনা বলো? এই ইনফরমেশনগুলি আমাদের চাই, এই ইনফরমেশনগুলি ছাড়া হবে না। তো তাদের জন্য দরকার আছে যারা ফেস করতে যাচ্ছে এন্ট্রান্স, আদারওয়াইজ যারা বোর্ড টোর্ড দেবে পরীক্ষাতে এগুলো বেশি ইউজ হবে না আর কি। তো বোর্ডের জন্য আলাদা জিনিসগুলো আমরা তো দেখবই। সো স্পেশালি ইট ইজ অল দিস আর দ্য ভেরি ইম্পর্ট্যান্ট, দোজ আর উই আর গোয়িং টু ফেস ফর দ্য নেট অ্যান্ড জেই। সো এই যে ইনফরমেশনটা বেসিক্যালি লাস্টেরটা দেখো, ডিস্টেন্স ডাজেন্ট ডিক্রিজ উইথ টাইম, নেভার বি জিরো ফর এ মুভিং বডি। তো তোমাকে এমসিকিউ দিতে পারে না যে ডিস্টেন্স টাইমের সঙ্গে রিলেশনটা কী, যে হাউ দ্য ডিস্টেন্স ভ্যারি উইথ টাইম, তাহলে কী হবে যে বলে দেবে এটা ডিক্রিজ হয়, ইনক্রিজ হয়, তারপরে জিরো হয়, নান অফ দিস, তাহলে কী হবে সবসময় ইনক্রিজ হবে, টাইম বাড়লে ডিস্টেন্স সবসময় বাড়ে। বোঝা গেল না? করো ভালো করে পড়ো, এইসব ইয়ে করে লাভ হবে না। এই কোনো রকম পড়ে টরে আজকাল ইটস ভ্যারি ডিফিকাল্ট টু পুট টু ইউর সেলফ ইন এস এক্সট্রাঅর্ডিনারি ফিল্ড। তো পড়াশোনা তো করতেই লাগবে যারা ফেস করছো, বারবার আমি বলি। আর যারা আদার্স ইয়েতে ভালো, তারা অন্যদিকে যেতে পারো। সো সায়েন্স নিয়ে পড়ার যে যাদের উদ্দেশ্য কিছু করবে, পড়াশোনা করো, রাস্তা কোনো নেই, আর কোনো এমনিতে রাস্তা নেই। বাট যারা আদার্স ফিল্ডে করার কিছু চিন্তা ভাবনা করছো তাদের জন্য তো ঠিক আছে, তো সময় আছে। নাও এখন আমরা ভ্যালোসিটি আর স্পিডে মুভ করি। ভ্যালোসিটি অ্যান্ড স্পিড বোথ আর ভেরি ইন্টারেস্টিং টু টার্মস, ক্লাস 9 থেকে শুনে আসছি। বলো, কে বলবে? speed and velocity. স্পিড অ্যান্ড ভ্যালোসিটি দুইটা সিমিলার টার্ম, অনেক মানে আমরা আগে থেকে যে জানি স্পিড আর কত হয়, স্পিড আর ভ্যালোসিটি যদি আমরা বলি, আবার বলবে না স্যার স্টাইল করছে। তো দেখো, স্পিড আর ভ্যালোসিটি, স্পিড মানে কি বোঝায় আর ভ্যালোসিটি মানে কি বোঝায়। যদি স্কেলার ইয়েতে বলি বা নাম্বারে বলি, দুইটাই সেম। ইফ উই টক অ্যাবাউট জাস্ট নাম্বার, তাহলে দুটোই সেম। আর যদি ডিরেকশনটা ইনক্লুড করো তাহলে ভ্যালোসিটিটা আলাদা হয়ে যাচ্ছে আর কি। তো স্পিড ইট ইজ বেসিক্যালি ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, মানে পার ইউনিট টাইমে কোনো একটা অবজেক্ট কতটা ডিস্টেন্স গেল সেটাকে বলা হয় স্পিড। তুমি ধরো 1 মিনিটে যদি 1 সেকেন্ডে যদি তুমি তোমার বাড়ি থেকে 10 কিলোমিটার যেতে পারো, তোমার স্পিড কত হবে? তখন বলা হবে কিলোমিটার পার সেকেন্ড, 10 কিলোমিটার পার সেকেন্ড, এরকম টাইপ বলা হবে স্পিডটা। তো ভ্যালোসিটি হবে হাউ মাচ ডিসপ্লেসমেন্ট, মানে ইউ শুড মুভ ইন এ স্ট্রেট ফরওয়ার্ড পাথ। তাহলে দেখো স্পিডটা কি, স্পিড হচ্ছে স্পিড ইকুয়াল টু কি, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। আমি ডাইরেক্ট ফর্মুলার সিস্টেমে লিখছি, তো জানোই ডেফিনিশন, এখন আর লাগে না। তাহলে পার ইউনিট টাইমে কোনো একটা অবজেক্ট যে ডিস্টেন্সটা কভার করে তাকে স্পিড বলে। আর ভ্যালোসিটি কাকে বলবে? ভ্যালোসিটি যে পার ইউনিট টাইমে যে ডিসপ্লেসমেন্ট কভার করে, ডিসপ্লেসমেন্ট, এই জায়গাতেই পার্থক্যটা আর কি। এটা ভেক্টর কোয়ান্টিটি। স্ট্রেট পাথে এটাকে কনসিডার করা হয়, এটা যে কোনো পাথে হতে পারে। তো ইউনিটের ক্ষেত্রে ইউনিট অ্যান্ড ডাইমেনশনাল ফর্মুলা বোথ আর সেম, স্পিড অ্যান্ড ফর স্পিড অ্যান্ড ভ্যালোসিটি, কারণ নাম্বারটা সেম না। দেখো ইউনিট ফর both of for these two unit is same. SI থেকে বলা হয়, in SI system
এটাকে লেখে কি মিটার পার সেকেন্ড, আর ইন সিজিয়াস সিস্টেম কী লেখে সেন্টিমিটার পার সেকেন্ড, দুটাই। আর ডাইমেনশনাল ফর্মুলা যেটা হয় লেখে রাখো আছে যখন ডাইমেনশনাল ফর্মুলা, তো ডাইমেনশন কী করে লেখে এর আগে তো পাইনি আমরা। দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই আর ফেসিং দ্য নিউ থিংস উইচ ইজ কল ডাইমেনশন। তো যে কোনো কোয়ান্টিটি যখন আমরা অ্যাকচুয়ালি কী হয় যে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো টার্ম ইউজ করা হয়েছে যেগুলিকে ডাইমেনশন বলে। ফর এক্সাম্পল ধরো মাসকে সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট কী করে এম, তারপরে টাইমকে ক্যাপিটাল টি, লেংথকে এল। তো এরকমভাবে এটাকে চেনার জন্য আমরা এই ডাইমেনশনগুলো বের করি। কীভাবে কাজ করে ডাইমেনশনগুলো দেখো, যে যদি স্পিডের ডাইমেনশন বের করতে বলে তো স্পিডকে কী দিয়ে লেখে ভি দিয়ে লেখে, তাহলে ভি দিয়ে যদি লিখি এখানে ডিস্টেন্সকে এস দিয়ে লিখবে তো S/T। যারা 9-এ পড়েছো তো ডাইমেনশন তো ছিল না, বাট এখানে কীভাবে লেখে এটা তো ছিল, আমি কিন্তু ডিরেক্ট লিখছি। তো ভি ইকুয়াল টু কত হবে S/T। এর জন্য কি বলো তো লেংথ না, তাহলে এল লিখতে হবে, টির জন্য টাইম লিখতে হবে টি, এইভাবে থার্ড ব্র্যাকেট দিতে হবে, এটা দিস ইজ দ্য রোল অফ ডাইমেনশন। তাহলে এটাকে কী লিখবে এত। তো কেউ চাইলে তুমি এম যদি দিতে চাও তাহলে এম এর পাওয়ার কত লিখতে হবে 0 লিখতে হবে আর কি, অনেক সময় এইভাবে থাকে। সো দিস ইজ হাউ উই ক্যান অলসো ফাইন্ড আউট দ্য ডাইমেনশনাল ফর্মুলা। তো একটা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা যে ডাইমেনশন কী করে বের করে, তাহলে আমরা কিন্তু এখান থেকে এই জিনিসটাও শিখে নিচ্ছি। তো এইভাবে আমরা ডাইমেনশন বের করতে পারবো। তো ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের স্পিড আর ভ্যালোসিটির দুটো যে ডিফারেন্স এই জিনিসটা বুঝতে পারছি, তাই না? এখন স্পিড আর ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে টাইপস আছে, দেখো। আর টাইপসটা হচ্ছে বেসিক্যালি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আচ্ছা লিখি, না লিখলে হবে না, শর্টকাট যাওয়া যাবে না, স্কিপ করা যাবে না রে। এখন শর্টকাট গেলে প্রবলেম, এখন বড় করে পড়ো, বিগ ওয়েতে পড়ো, পড়ে যখন আমরা অ্যাপ্লিকেশনগুলো ইউজ করবো তখন আমরা শর্ট সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে পারবো। যদি এখন বড় করে না পড়ো, এখন শর্ট করে পড়ো, তখন ওই সময় করার সময় তুমি শর্ট করতে পারবে না ব্যাপারটাকে, বুঝলে? চলো 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 টাইপস স্পিড অ্যান্ড টাইপস অফ স্পিড অ্যান্ড স্পিড অ্যান্ড ভ্যালোসিটি। এমনিতে স্পিড আর ভ্যালোসিটির যে টাইপ দুটো সেমই, শুধুমাত্র স্পিড আর ভ্যালোসিটি টার্মটা ডিফার করবে আর কি। তাহলে নাম্বার 1 যেটা আছে ইউনিফর্ম স্পিড, আমার ক্লাস 9-এর ভিডিও আছে, ফার্স্ট ক্লাস দেখতে পারো চাইলে, ওইখানে করা আছে আবার এগুলো। টু ভেরিয়েবল বা নন ইউনিফর্ম। থার্ড ওয়ান ইটস অ্যাভারেজ ভ্যালোসিটি বা স্পিড বা ভ্যালোসিটি যাই লেখো, দুটো কিন্তু সেম না, আমি পার দিয়ে লিখছি বলতে 2বার লিখতে হবে বলে এরকম লিখছি। নাম্বার 4 ইনস্ট্যান্টেনিয়াস। তো লাস্টের দুটা একটু অন্যরকম, বোঝা যায় টেনিয়াস স্পিড আর ভ্যালোসিটি। তো ইউনিফর্ম আর হচ্ছে নন ইউনিফর্ম বা নন ইউনিফর্ম, নাম থেকে বোঝা যাচ্ছে। লাস্টেরটা দাঁড়াও, লাস্টেরটা একটু ইয়ে করে দিই, এটা বোঝা যাচ্ছে না তোমাদের, রিফ্লেকশনটা পড়ছে, সেটিংসটা লাইটের ভুল সেটিং করে নিয়েছি রে, যার ফলে আমাদের এই প্রবলেম। দেখো ইনস্ট্যান্টেনিয়াস, এখন বুঝবে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড আর ভ্যালোসিটি। তো ইউনিফর্ম, নন ইউনিফর্ম, অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস, এই চারটাই টাইপ আছে। ইউনিফর্ম স্পিড বা ভ্যালোসিটি কি মানে, যদি ইকুয়াল টাইম ইন্টারভেল, এটা সবাই জানে, আবার বলে দিই আর কি আছে যখন, যে একই টাইম ইন্টারভেলে যদি ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট সমান হয় তখন এটাকে ইউনিফর্ম স্পিড, ডিস্টেন্স বললে ইউনিফর্ম স্পিড আর ভ্যালোসিটি বলে ডিসপ্লেসমেন্টটা নিতে হবে আর কি। সেমভাবে নন ইউনিফর্ম কী হবে, যদি সেম ইন্টারভেলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট সমান না হয়। অ্যাভারেজটা হচ্ছে কি, অ্যাভারেজ হচ্ছে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স একটা জায়গা থেকে যখন আমরা মুভ করতে শুরু করি,
একটা ডেস্টিনেশনে পৌঁছতে চাই, তাহলে দেয়ার আর লট অফ ট্রিক্স উই হ্যাভ টু কনসিডার, না করতে হয় না? তাহলে এই যে এক একটা পাথের এক এক রকম ডিস্টেন্স, সবগুলো ওকে তুমি সাম করে তারপর কতক্ষণ সময় নিয়েছিল এক একটা ট্রেকের জন্য, তাহলে সবগুলোকে ডিভাইড করে দেবে, চলে আসবে। তো ইনস্ট্যান্টিনিয়াসটা একটু পরে বলছি, এটা আলাদা। ইউনিফর্মের ক্ষেত্রে জাস্ট লিখে রাখো, যদি এরকম হয়, বেশি বেশি বলি না এগুলো। ধরো T1 টাইমে S1 এবং T2 টাইমে যদি S2 আর T3 টাইমে যদি S3 হয়, তাহলে কি হবে এই ক্ষেত্রে? যদি ইন্টারভেলগুলো সমান হয় তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সগুলোও সমান হবে। যদি স্পিড বলো তাহলে ডিস্টেন্স, আর ভেলোসিটি বললে ডিসপ্লেসমেন্ট হবে আর কি। আর এই ক্ষেত্রে কী হবে? নন ইউনিফর্মের ক্ষেত্রে সমান হবে না। যে এই যে টাইম ইন্টারভেলগুলো আমি যেটা লিখছিলাম, এই দেখো T1 টাইমে কত S1, এটা ধরো S2 T2 টাইমে, অ্যান্ড T3 টাইমে S3। তো এই ক্ষেত্রে কী হয়? টাইম ইন্টারভেলগুলো সমান হতে পারে, কিন্তু দেখবে S1 নট ইকুয়াল টু S2 নট ইকুয়াল টু S3। তো এই যে কন্ডিশনটা, এটা নন ইউনিফর্মের মধ্যে পড়বে আর কি। অ্যাভারেজ হচ্ছে টোটাল ডিস্টেন্স, অ্যাভারেজ ভেলোসিটি VAB লিখতে পারো, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তো ক্লাস 9-এর ক্লাসটাও দেখতে পারো চাইলে, ওইখানে আরেকটু ডিটেলস বলে দিয়েছিলাম। টোটাল ডিস্টেন্স কত, ধরো এইটার যদি এই এক্সাম্পলটা যদি নিই, তাহলে টোটাল ডিস্টেন্স এখানে দেখো S1 প্লাস S2 প্লাস S3 হয়। এটা দিয়ে প্রবলেম আসে, অনেক প্রবলেম আসে। তো এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালোসিটি। আর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি, হ্যাঁ ইয়াস, এটা একটু আলাদা। আই থিঙ্ক এটা এখানে করবো, আচ্ছা করি, স্পেস তো আছে। তো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি দেখো, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটির ক্ষেত্রে যেটা বিষয়, স্পিড বা ভ্যালোসিটি যেটাই বলো, যে যদি টাইমটা আগে বলি ভালো করে দাও, যে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, একটা খুব ছোট্ট সময়ে কি হয় ভ্যালোসিটি থাকতে পারে যে কোনো অবজেক্টের, না যে কোনো, তুমি যাই ধরো, তুমি যাই দেখো, সব কিছুরই কিন্তু ভেরি স্মলেস্ট টাইমে একটা ভ্যালোসিটি থাকে। ওই যে ভেরি স্মলেস্ট টাইমে ভ্যালোসিটি থাকে, তাহলে এটাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বা ভ্যালোসিটি যদি বলো আর কি। তো এখন ছোটো টাইম বলতে কি বোঝাবে, কীভাবে তুমি বোঝাবে টাইমটা ছোট? তুমি তো 1 সেকেন্ডের কম তো আর মাপতে পারো না, বেশিতে বেশি চাইলে স্টপ ওয়াচ দিয়ে আর একটু কম মাপতে পারবে, তার তো স্টপ ওয়াচের বাইরে তো আমরা যেতে পারি না। সো টাইম কি আর ছোটো হতে পারে না? হতে পারে। তো এই টাইমটাকে বোঝানোর জন্য কি করে এরকম লেখে, del t tends to 0, হোয়াট, del t tends to 0। তো এই যে del t tends to 0-তে কোনো একটা অবজেক্ট, তো এটা তো দাঁড়িয়ে থাকবে না, এটা তো যাবে না, ডিস্টেন্স তো কভার করবে। তাহলে ধরো ডিস্টেন্স কত কভার করেছে, ডিস্টেন্স কভার করেছে আর del s। তো এখন যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, মানে অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম হোয়াট দ্য ভ্যালোসিটি অর স্পিড উইল হ্যাভ দেয়ার ইন অ্যান অবজেক্ট, এটাকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলে। তো এটাকে লেখে কীভাবে, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অর ভ্যালোসিটি যদি বলি আর কি, তো অথবা ভ্যালোসিটি দুটাই এইভাবে লিখবে, ম্যাগনিটিউডে লিখলে আর কি, ভি ইকুয়াল টু লিমিট del t tends to 0 del s del t, দেখো, এবং এটাকে কীভাবে লেখে, ds dt। ভালো করে দেখো, লিমিট del t tends to 0 del s del t, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? লিমিট del t tends to 0, del t tends to 0 মানে হচ্ছে যে যখন টাইমটা ভীষণ ছোট, বোঝাবে কেমনি, কীভাবে বোঝাবে ভীষণ ছোট? এটা এর জন্যই তোমাকে ওই লিমিটটা দিয়েছে, যে বাউন্ডারি আর কি, এর বাইরে আর হবে না, যে এটা এতটুকুই। ছোটো বলতে কত, 0.0000000 লাস্টে, সারাদিন যদি 0 দিতে থাকো, লাস্টে 1 দিয়ে দাও, যত মনে হবে। সো দিস ইজ দ্য ভেরি স্মলেস্ট নাম্বার, বুঝলে? তো আবার দেখবে না কেউ যে জোরে চিৎকার করছি, বই পেয়ে যাও নাকি, মোবাইল ছেড়ে টেড়ে, বই টুই ছেড়ে টেড়ে পালিয়ে যাবে, তাহলে তো আর মুশকিল। এনার্জি মাঝে মাঝে আনতে হয় না, অভিনয় তো করতে লাগে তোমাদের জন্য, নাহলে তো আর কতক্ষণ পড়বে, ছেড়ে টেড়ে চলে যাবে। কনসেন্ট্রেট করো, হয়েছে, বহুত হয়েছে। ডিস্ট্রাকশন তো আছেই, মোবাইল একটা সঙ্গে নিয়ে বসে আছো, পড়ছো না কি করছো কে জানে, তুমিই জানো। মনোযোগ আছে? দেখো কি বলছিলাম, তাহলে লিমিট del t tends to 0 del s del t, তাহলে এটাকে ক্যালকুলাসে, একটা ম্যাথামেটিক্সে ব্রাঞ্চ আছে না, ক্যালকুলাসে এইভাবে
লেখে আর কি, ভি ইকুয়াল টু ডিএস ডিটি। এটা কিন্তু স্পিডও হতে পারে, ভ্যালোসিটিও হতে পারে, যদি ভ্যালোসিটি জাস্ট ফর ম্যাগনিটিউড একসঙ্গে লিখছি। এ হচ্ছে ইয়ে। এখন কি করে এগুলো কাজে লাগে বা কীভাবে আমরা করতে পারবো পরবর্তী সময়ে আমরা দেখব। সো আমাদের একটু বেসিক ম্যাথামেটিক্সগুলো জানতে লাগবে, কী করে এই ক্যালকুলাসগুলো ইউজ হয়, নাহলে এটা করা যাবে না, কারণ দিস ইজ টোটালি বেসড অন ক্যালকুলাস। পরে আমরা করব। তো ধরো এখন এই জায়গাটা তো বুঝলাম, ভি ইকুয়াল টু ডিএস ডিটি। এখন যদি আমরা কোনো একটা ভেক্টরকে, আচ্ছা দাঁড়াও একটু মুছি, তারপরে একটু ডিটেলসে বলে দিই। এতটুকু ক্লিয়ার তো না? তো দেখো যেটা বলছিলাম, যদি ধরো কোনো কোঅর্ডিনেট সিস্টেমে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটিটা বের করতে বলে আর কি, তো কোঅর্ডিনেট সিস্টেমে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি বের করতে বললে কি করবে? এক্স ওয়াই জেড ধরো কোঅর্ডিনেট সিস্টেম, ভ্যালোসিটি রিপ্রেজেন্টেশন অফ ভ্যালোসিটি ইন 3D স্পেস। ওই ভেক্টরের কনসেপ্টটাই কাজে লাগবে, আর কিছু না। মানে এখানে ভ্যালোসিটি দিয়ে লিখবো আর কি। ধরো এরকম এক্স ওয়াই জেড আছে, সেম শুধুমাত্র ভি দিয়ে লিখবো, আর কিছু না। তো এখানে একটা ভ্যালোসিটি ভি, পজিশন আর কি এ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভ্যালোসিটি বোঝাচ্ছে। এখানে কত? ভি এক্স কমা ভি ওয়াই কমা ভি জেড। তাহলে এই ক্ষেত্রে যে ভেক্টরটা ভ্যালোসিটি ভেক্টর যেটা হবে, তো এটাকে কীভাবে লিখবে? এভাবে লিখবো না, এটা তো একটা ইয়ে না, কোঅর্ডিনেট সিস্টেম না, তো জানো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে কে প্লাস বি জেড কে কে। তো এই জিনিসটাকে আবার লিখতে পারো ডি এক্স ডিটি আই ক্যাপ। এই জিনিসটা কি লিখতে পারো? ডি ওয়াই ডিটি, যদি হ্যাঁ ঠিক আছে, ডিওয়াই ডিটি জে ক্যাপ প্লাস ডিওয়াই ডিজেড কে ক্যাপ, এভাবে লেখা রাখতে পারো। আর যদি ম্যাগনিটিউডটা নাও তাহলে কী নেবে? ম্যাগনিটিউডটা নিলে এরকম লিখতে পারো ম্যাগনিটিউড। এখন এটা কিউ করে বের করবে, হ্যাঁ এটার জন্যই ক্যালকুলাসটা করতে লাগবে আর কি। এখন আপাতত লেখা রাখো, ম্যাগনিটিউডটা নিলে ডাইরেক্ট স্কোয়ার হয়ে যাবে সবগুলোর। তো ভেক্টরে তো শিখলাম না এগুলো কীভাবে করে, ডি এক্স ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই ডিজেড হোল স্কোয়ার। তো এইভাবে করলে আমরা পেয়ে যাব। একটা বেসিক ম্যাথামেটিক্সের ক্লাস করব পরে, এই বেসিক ম্যাথামেটিক্সের ক্লাস না করলে হবে না। নেক্সট ক্লাসে আমরা বেসিক ম্যাথামেটিক্সটা কমপ্লিট করে নেব, তারপরে এখানে আমরা দেখব যে এগুলো কী করে ইউজ হচ্ছে। ওকে, আপাতত লেখা রাখো। এখন ফিজিক্যাল দেখো এখন এভারেজ স্পিড ক্যালকুলেট করি। একটা এভারেজ স্পিড যেটা ছিল, যেটা বলেছিলাম যে প্রবলেম খুব আসে এভারেজ স্পিড থেকে, মুছে রাখি। দেখো এবার পড়াশোনা খুবই সহজ রে। এখন যদি পড়াশোনা না করো তাহলে তো মুশকিল, বিপদ বলবো না, বাট ডেফিনেটলি মুশকিল তো আছেই। পড়াশোনা করে রাখো, ভালো রেজাল্ট করো, দেখা যাবে কি পরে কি হবে না হবে, এটা পরেরটা পরে দেখা যাবে। ফেস তো করো আগে, সে পটেনশিয়াল তো নিয়ে আসো। যদি আজকে ফেস না করতে পারো, কি গ্যারান্টি আছে তোমার দ্বারা 5 বছর পরে কিছু হয়ে যাবে? তাই না? ফেস করার টেন্ডেন্সি প্রথম থেকেই থাকতে লাগবে যে কোনো মানুষের। যারা কিছু ডাঙ্কাকুচ করে ফেলে যারা, তারা কিন্তু প্রথম থেকেই এই টেন্ডেন্সিটা তাদের মধ্যে থাকে, এই ক্যারেক্টারটা তাদের মধ্যে থাকে, যে ফেস করার যে এনার্জি তাদের মধ্যে, এটা মানে ফ্রম ডে ওয়ান এটা মেনটেন করে, এটা যে কোনো কাজের ক্ষেত্রে। তো এই জন্য বলছি, তুমি যদি আজকে পড়াশোনা না করো, যদি মনে করো ওভার কনফিডেন্স যে আমি তো করেই নেব লাইফে,
फोड़ देंगे কোনো লাভ হবে না फोड़ देंगे বললেও। তো আজকে পড়াশোনা করো, রেজাল্ট মোটামুটি ভালো করো, তারপরে তোমার যেটা প্যাশন কী করবে না করবে এটা পরে বোঝা যাবে। যেহেতু সায়েন্স নিয়ে পড়ছই, as you already decided to study with science, so definitely fall into it in 100% কনসেন্ট্রেট করে দাও বাস। তারপর রেজাল্ট ভালো দেখবে, সব কিছুই ঠিক, মা বাবাও ভালো পাবে, আশেপাশে যারা আছে তাদের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, রেসপেক্ট বেশি মানুষ দিতে শুরু করে দেবে। সো বেসিক্যালি অ্যাটেনশনটা তোমার উপর আসবে আর কি মানুষের। তো বলার পিছনে কারণ হচ্ছে যে আমরা তো কিছু না কিছু করি লাইফে প্রসিড করার জন্যই না। পড়াশোনাও তো যে করছো শুধু নলেজ নিচ্ছ এমন নয়, নলেজ তো হচ্ছেই, বাট এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কেরিয়ারটাকে কীভাবে সেট করবে, তার জন্যই কিন্তু নিচ্ছ। তো আমিও চাই যে তোমরা একটা ভালো জায়গাতে যাও, তার জন্য পড়াশোনা করো বাস। টিল টুডে এটা কিন্তু দিস ইজ দ্য অনলি ইজিয়েস্ট মেথড আই ক্যান সে। আরও প্রসেস আছে, এটা আলাদা কথা, বাট এটা সহজে তোমাকে ডেস্টিনেশনে পৌঁছিয়ে দেবে। ওকে, সো নিজেকে এরকমভাবে বোঝাও, সফটলি করো, ব্রেনটাকে ইউজ করো, এনার্জি এখানে লাগাও, দেখবে হয়ে যাবে। নাও যেটা করছি, অ্যাভারেজ স্পিড ধরো, অ্যাভারেজ স্পিড, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ স্পিড লেখা রাখো, ক্যালকুলেশন অফ অ্যাভারেজ স্পিড। দেখো অনেক সময় লাগে একটা ক্লাস যদি তুমি ডিটেলসে ডিপলি করতে যাও, অনেক সময় লাগে। আমরা স্পিড আর ভেলোসিটি থেকে বেরোতে পারছি না। তো এ পার্টিকেল গোজ ফ্রম, যদি এরকম হয়, এ পার্টিকেল goes from A to C, stop, distances, comma, velocities and time taken are shown below, and time taken are shown value। ভ্যালু স্পেলিংটা ঠিক আছে না? ভ্যালু এভাবে না, বোধহয় ভ্যালু, শোন ভ্যালু। তো লেখো কী হবে, এ থেকে সিতে যাব, ডায়াগ্রামটা ড্র করো, এ থেকে সিতে যাবে, এটা ধরো এ, এটা ধরো সি। সো এখানে হচ্ছে পয়েন্ট বি, তাহলে V1 ভ্যালোসিটি, এখানে কি ডিস্টেন্স S1 A to V, S1 টাইম কত দিয়েছে T1। সেমভাবে বি থেকে সিতে যাওয়ার সময় ভ্যালোসিটি কত দিয়েছে V2, ডিস্টেন্স কত কভার করেছে S2, আর টাইম কত T2 আর কি, কারেক্ট। এবার আমরা কি করব, অ্যাভারেজ ভ্যালোসিটি বের করব। দেখো যদি এরকম সিচুয়েশন দেওয়া থাকে যে ভ্যালোসিটিও জানি, মানে এ থেকে বি তেমন বলে দেবে পুরো সেম প্রসিডিউরই, যে এ থেকে তিনটা পয়েন্ট আছে, এ থেকে বিতে যাওয়ার সময় মানে S1 ডিস্টেন্স কভার করেছে V1 ভ্যালোসিটি নিয়ে, কত সময় নিয়েছিল T1। সেমভাবে বি থেকে সিতে যাওয়ার সময় V2 ভ্যালোসিটি নিয়ে যাচ্ছিল, S2 ডিস্টেন্স কভার করেছে, টাইম নিয়েছিল T2। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ যেটা বলা হবে অ্যাভারেজ ভ্যালোসিটি, এটা কিন্তু জেনারেল ফর্ম, এই জন্যই করছি। ভি ইকুয়াল টু কত হবে, যেটা বেসিক জিনিস, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, না টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। কঠিন লাগছে কোনো, একদম সহজ না এগুলো, ভেরি সিম্পল। তাহলে টোটাল ডিস্টেন্স কত দেখো না, টোটাল ডিস্টেন্স এখানে কত, এই যে S1 প্লাস S2 হচ্ছে, এই তো এই জায়গা থেকে S1, এই জায়গা থেকে S2, তাহলে S1 প্লাস S2। টোটাল টাইম টেকেন কত T1 প্লাস T2। এখন চাইলে তুমি ডিস্টেন্সটাকে এভাবে লিখতে পারো V1 T1
আচ্ছা ডিস্টেন্সটাকে না টাইমটাকে পাল্টে দাও টাইমটাকে চাইলে তুমি S1 প্লাস S2 যে আছে T1 কী লিখবে T1 ক্যান বি রিটেন অ্যাজ S1 V1 কী করে লিখলাম স্যার বুঝলাম না বুঝলে না দেখো T ইকুয়াল টু কত হয় T ইকুয়াল টু S/V না বা V ইকুয়াল টু আমরা যে ফর্মুলা লিখেছিলাম V ইকুয়াল টু স্পিডটা কীভাবে লেখে ডিস্টেন্স বাই টাইম না তাহলে এখানে T ইকুয়াল টু কত হবে S/V না তাহলে দেখো S/V যদি হয় এখানে তাহলে এখানে যেহেতু T1 দিয়েছে তাহলে তো এইভাবে লিখতে লাগবে না S1 V1 প্লাস S2 V2 এই পাথের যে টাইমটা এইভাবে বের করতে পারি নাও দিস ইজ দ্য জেনারেল ফর্ম এখন যদি তোমাকে শুধু এরকম বলে দেয় যে টাইমটা সমান টাইম নিয়েছে ইন বোথ দ্য পার্ট টাইম টেকেন সেম যদি দুটা টাইমটা যদি সমান নেয় তাহলে কি হয় দেখো তো ইফ T1 নোট দিয়ে লেখা রাখো নোট দিয়ে ইফ T1 ইকুয়াল টু T2 দেখো আমরা কিন্তু এটা অ্যাপ্লাই করবো ইকুয়াল টু T সে ধরলাম আর কি তাহলে এই ক্ষেত্রে কী হয় দেখো অ্যাভারেজ ভেলোসিটি তখন কী হবে VAV ইকুয়াল টু পুট করে দাও তখন S1 প্লাস S2 ইকুয়াল টু 2T হয় না কি হয় দেখো VAV অ্যাভারেজ স্পিড যদি T1 ইকুয়াল টু T2 হয় তাহলে কি হয় দেখো একটা জিনিস করে নি এই জায়গাটাকে আবার এভাবে লেখা যায় যে দাঁড়াও একটু আবার এই ফর্মটাও লিখে রাখো S1 কী লেখা যায় V1 T1 না অ্যান্ড V2 T2 লেখা যায় আবার T1 প্লাস T2 এইটাতে আমরা ইউজ করবো এখানে এবার লেখা যায় না S1 কীভাবে লিখবে S ইকুয়াল টু VT লিখবো না তাহলে V1 T1 প্লাস V2 T2 হবে তাহলে এখানে তুমি বসিয়ে দাও যদি সমান হয় তাহলে কত হবে V1 ইন্টু T প্লাস V2 ইন্টু T নিচে কত হবে T প্লাস T মানে 2T তাহলে T কমন নিয়ে নাও তাহলে V1 প্লাস V2 বাই 2 তো ডিরেক্ট অ্যারিথমেটিকের যে অ্যাভারেজ যেভাবে আমরা করি সেটা চলে আসলো তার মানে এখান থেকে এটা বুঝতে পারছি যদি টাইমটা সমান নেই আর কি দুইটা একটা পাথ টোটাল পাথ কভার করার সময় যে হাফ ডিস্টেন্স কভার করতে যে সময় লেগেছে পরেরটাও যদি ঠিক সেই সময় নেই then the average velocity would be the sum of the velocities divided by 2 ঠিক না এই ফর্মুলাটা ইউজ করে দেবে শুধু এই জিনিসটা যদি বলে যে টোটাল ডিস্টেন্সের হাফ গেছে V1 এরপর একটা গেছে V2 এবং সময় নিয়েছিল সমান in same time the object covered the half distance and hence half distance তাহলে তোমার এই ফর্মুলাটা বসিয়ে দেবো ক্যালকুলেট করবে বেরিয়ে যাবে এখন নেক্সট যে পার্টটা নেক্সট নোটের আন্ডারে আরেকটা যে পার্ট আমরা করি দেখো দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ দিস ডে তারপরে আর করবো না আজকে দেখো নাম্বার 2টা দেখো এটা যদি নাম্বার 1 দাও নোটের আন্ডারে এটা নাম্বার 2 দাও নোটের আন্ডারে রাখো এটা তাহলে 2 এর ক্ষেত্রে কী হবে যদি ধরো ইফ S1 যদি এরকম হয় ইফ S1 ইকুয়াল টু S2 ইকুয়াল টু S সে যদি ডিস্টেন্সটা সমান হয় আগেরটা কি টাইম সমান ছিল যে ডিস্টেন্স কভার করেছিল যে দুটো ডিস্টেন্সের ক্ষেত্রে টাইম সমান ছিল এখন আমরা কী লিখছি দ্বারাও কনফিউশন হবে না কিন্তু তাহলে এখন কী লিখছি ডিস্টেন্স সমান এখান থেকে এখানে যে ডিস্টেন্স এখান থেকে এখানে ডিস্টেন্স সমান কিন্তু টাইম আর ভ্যালোসিটি আলাদা হতে পারে ইন দিস কেস তুমি এই ফর্মুলাটা ইউজ করো এইটা দেয়ারফর VAV ইকুয়াল টু কত হবে VAV ইকুয়াল টু 2S হয়ে যাবে না আচ্ছা দরকার নেই শর্টকাটেই লেখো ইয়েতেই লেখো S1 মানে তো S1 বাই V1 প্লাস S বাই V2 আর কি তো এটাকে ক্যালকুলেট করলে কি হয় এখন যে দুইটা ফর্মুলা পাচ্ছি ইটস ভেরি ভাইটাল ফর্মুলা তাহলে কী হবে 2S কমন নাও S কমন নিলে কত হবে 1 বাই V1 প্লাস কাটো SS কাটা তো করলে কত আসে 2V1 V2 বাই V1 প্লাস V2 এলসিএমটা করলে আসে না এটা উল্টে নিয়েছি আর কি একবারে তো VAV ইকুয়াল টু এত দিস ইজ দ্য ওয়ান্ডারফুল ফর্মুলা উই উইল ইউজ ইন নিউমেরিক্যাল তোমাকে কীভাবে বলবে বলো তো কোয়েশ্চেনটা আসবে অ্যান অবজেক্ট ইজ মুভিং
a certain distance with velocity a certain distance, half distance of the total moves with a velocity v1 and hence rest of the half moves with a velocity v2, then calculate the average speed. তাহলে এটা হবে, কারণ ডিস্টেন্স দুটো হাফ বলেছে না এই ক্ষেত্রে। আগেরটার ক্ষেত্রে কী বলতো তাহলে, যে প্রথম S1 প্রথম যে ডিস্টেন্স কভার করেছে, যে টোটাল ডিস্টেন্সের প্রথম যে ডিস্টেন্স কভার করেছে যে সময় নিয়েছে, পরের ক্ষেত্রেও যে ডিস্টেন্স কভার করেছে এটাও সেম টাইম লাগলো, তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ কত হবে। এই দুটো প্রবলেম যখন করবো তাহলে তখন আরও বুঝবে আর কি। সো দিস ইজ দ্য টুডেজ ক্লাস। তাহলে কী কী কভার করলাম দেখো তো, কী কভার করেছি আজকে ক্লাসে, আবার একটু রিপিট করি। ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, কীভাবে এগুলো কাজে লাগে, ডিস্টেন্স ডিসপ্লেসমেন্টের ইনফরমেশন, তারপরে দেখেছি স্পিড, ভ্যালোসিটি, ডাইমেনশন বের করেছি, ইউনিট বের করেছি, তারপরে আবার স্পিড অ্যান্ড ভ্যালোসিটির যে অ্যাপ্লিকেশন কী করে হয় এটা দেখলাম, অ্যান্ড টাইপস অফ ভ্যালোসিটি অ্যান্ড স্পিড দেখলাম। লট অফ topic we have already covered in this class too. মোশন ইন স্ট্রেট লাইনের সেকেন্ড ক্লাস আমরা করে নিয়েছি। তো তারপরে আমরা দেখব নেক্সট ক্লাসে, একটু বলে রাখি সাসপেন্স, নেক্সট ক্লাসে আমরা কোনটা করব, যে ক্যালকুলাসটা কীভাবে ইউজ হয় এটা দেখবো। ইটস এ ভেরি বিগ থিং, আমাদের বেসিক ম্যাথামেটিক্সটা জানতে লাগবে। সো চলো শেষ করার আগে সে একই সেন্টেন্স বলি যে লেটস মুভ উইথ হাই এনার্জি, put our concentration, read carefully, and hence result will come automatically. So this is the mantras সবসময় বলি। তো এটা যদি রিপিট করতে থাকো দেখবে তুমি এমনিতেই এনার্জি নিয়ে আসতে পারবে। সো দেখা হচ্ছে আবার, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কী প্রবলেম, আমি ট্রাই করব তোমাদের সেগুলোকে সলভ করার। আর দেখতে থাকো চ্যানেল, আমার জন্য না তোমাদের জন্যই, দেখলে তোমরাই বেনিফিট হবে, আমার এমন কিছু আসা যায় না। ওকে, সো হোয়াট এভার দ্য প্রবলেম আমাকে ইনফর্ম করো। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, মুভ উইথ হাই এনার্জি।